19-এ স্টেটকে রিপ্রেজেন্ট করার পরে রনিল দত্ত কোথায় ল্যাক করেছে যে সেখান থেকে সে রঞ্জি বা আন্ডার 23 টিমে বেঙ্গলের জায়গা করে নিতে পারেনি। সিএবি কন্ডাক্ট করে, সিএবির আম্পায়ার থাকে, সিএবি সিলেক্টর থাকে, বাট তাও কেন ডিস্ট্রিক্ট ম্যাচের পারফরমেন্স সিএবিতে প্রেফারেন্স পায় না? কেন কি বর্তমানে আমরা রনিল দত্তকে অনেক বড় বড় টেনিস টুর্নামেন্টে দেখতে পাই। ডিউস ক্রিকেট থেকে টেনিস ক্রিকেটে কিভাবে আগমন ঘটে? ব্রিগেড চামুন্ডা দলে তুমি কিভাবে সুযোগ পেলে? শিলিগুড়ি থেকে প্লেয়াররা যাতে উঠে আসে, বড় লেভেলে খেলতে পারে, তার জন্য তুমি শিলিগুড়ি ক্রিকেটে কি কি উন্নতি দেখতে চাও? নমস্কার, এসডি স্পোর্টস লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। শিলিগুড়ি থেকে খুব কম সংখ্যক খেলোয়াড়ই রাজ্য স্তরে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছে, এবং তারই মধ্যে আজ অন্যতম আমাদের সঙ্গে রয়েছে রনিল দত্ত, যিনি জুনিয়র লেভেলে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছেন। আজ রনিল দত্তের কাছ থেকে আমরা তার ক্রিকেট জীবনের যাত্রা শুনবো। রনিল দা, অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের এইচডি স্পোর্টস লাইভে। এই পডকাস্টে তোমাকে অনেক অনেক স্বাগত। আজকে তোমার কাছ থেকে তোমার ক্রিকেট জীবনের যাত্রা সম্পর্কে শুনবো। তোমার জীবনে কি কি চ্যালেঞ্জ এসেছে, কি কি স্মরণীয় মুহূর্ত রয়েছে, আজ সব দর্শকরাও শুনবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো রনিল দা, সবার প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইবো যে ক্রিকেট তুমি কত বছর বয়স থেকে খেলা শুরু করেছিলে এবং কিভাবে শুরু করেছিলে? ক্রিকেট যখন আমি 7 বছরে ছিলাম তখন থেকে স্টার্ট করেছিলাম। মানে বাবা নিয়ে যেত মাঠে, তখন সিনিয়র দাদাদের দেখতাম ওরা খেলতো, আমারও খুব ইচ্ছা হতো যে দাদাদের সঙ্গে খেলি। কিন্তু জানো, ছোটবেলার থেকে মানে সেই চান্স পাওয়া যায় না দাদাদের টিমে খেলা। তো বল কুড়ায় আনতাম, তো ইচ্ছাও হতো কি না খেলি, ব্যাটিং করি, বোলিং করি। তো ওই টাইমে সেই জিনিসটা পেতাম না, বাট ইচ্ছা খুব ছিল যে ভালো জায়গায় খেলি, স্বপ্ন ছিল। ডিউস ক্রিকেটে তোমাকে কোচিং এর পথে নিয়ে যাওয়ার জন্য কে অনুপ্রেরণা দেয়? ডিউস খেলার জন্য মানে আমি যখন মাঠে যেতাম তখন প্র্যাকটিস হতো, মানে গোসাইপুর ক্রিকেট একাডেমি বলে। তো দেখতাম ওখানে মানে প্যাড ট্যাড পরে, হেলমেট পরে, মানে নিউলি ক্যাম্পই স্টার্ট হয়েছিল, জাস্ট 2 মাস বা 3 মাসই হয়েছিল। তো যেতাম ওখানে, দেখতাম, খুব ভালো লাগতো, মানে অ্যাট্রাক্ট করতো যে আমিও শিখবো কিরম করে খেলে এই জিনিসটা। মানে টিভিতে দেখতাম আর ডাইরেক্ট লাইভ দেখাটা মানে অ্যাট্রাক্ট বেশি করে। তো ওইটা দেখে মানে ইচ্ছা হলো না আমিও একটু শিখবো। ঠিক, তারপর সেখান থেকে তুমি ক্রিকেট কোচিং জয়েন হ্যাঁ, করলে। তারপর থেকে ক্রিকেট কোচিং জয়েন করলাম। তোমার প্রথম কোচ কে ছিল? আমার প্রথম কোচ ছিল মন্টু মিশ্রা, যাকে ভালো নাম বিনোদ মিশ্রা, সেই আমার কোচ ছিল। ছোটবেলার থেকে ক্রিকেট কোচিং নিয়ে পরিবার কতটা সাহায্য করেছিল তোমাকে? আহ, সবাইকে একটা জিনিস বলতে চাই, মানে অনেকজন জানে না, আমার বাবা একজন ফুটবলার ছিল। আচ্ছা। তো এই কারণে আমি অনেক হেল্প পাইছি, আমার বাবা অনেক সাপোর্টও করেছে। আমি যেখানে খেলতে যেতাম বাইক করে বা যেরম করে হোক, যেই পসিবিলিটি হোক, আমাকে নিয়ে যেত, ছাড়তো, ওখানে থাকতো, খেলা অব্দি মানে খেলাটা দেখতো, এনজয় করতো, দেন আমাকে বাড়ি নিয়ে আসতো। এই ম্যাটারে আমার বাবা মা অনেক সাপোর্ট করেছে, অনেক। আমি রিয়েলি থ্যাঙ্কফুল এত ভালো বাবা মা পেয়েছি। তাহলে কি তোমাকে ক্রিকেটার বানানোর যে স্বপ্নটা, তোমার যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন, সেটা কি তোমার থেকে বেশি তোমার বাবা মা দেখতো? হ্যাঁ, মানে আমার তো দেখো, আমার ইচ্ছা তো ছিলই ছোটবেলার থেকে, আর সব প্লেয়ারের ইচ্ছা থাকে যে একটা ভালো জায়গায় খেলি, ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করি। তো এই দিক দিয়ে আমার বাবার মানে বেশি ইচ্ছা ছিল, কেন কি বাবা স্পোর্টস পার্সন ছিল, তো উনি না একটা ফুটবলার ছিল, মানে ভালোই খেলেছে, ডিস্ট্রিক্ট লেভেলেও খেলেছে। তো বাবার খুব ইচ্ছা ছিল যে একটা ভালো জায়গায় খেলি। তো বাবা আমাকে ওই ওই কারণে অনেক তুমি সাপোর্টও যখন করেছে। প্র্যাকটিস জয়েন করলে, কি করতে তোমার ভালো লাগতো, ব্যাটিং না বলিং? এটা তো স্বাভাবিক একটাই অ্যান্সার হবে যে ব্যাটিং। ব্যাটিং অফকোর্স, ব্যাটিং সবথেকে ভালো। মানে ব্যাট ব্যাট হাতে আসলেই জানো যে একটা আলাদাই কনফিডেন্স পাওয়া যায়। না, ব্যাটিংই ফার্স্ট ছিল। কোচিং ক্যাম্প জয়েন করার পরে তোমার জীবনে প্রথম কোন টুর্নামেন্ট ছিল যেটাতে তুমি অংশগ্রহণ করেছিলে? আমার আমার ফার্স্ট টুর্নামেন্ট ছিল শিলিগুড়ি লিগ খেলেছিলাম। তারপর ওখানে আমার বোলিং ভালো পারফরমেন্স হয়েছিল, ব্যাটিংও হয়েছিল। তো আমাকে তারপর ওখান থেকে উক্কাদরা ডাকে, উনার ক্লাব জাগরণী ক্লাবে 100 পয়েন্ট খেলার জন্য, ওখানে খেলি। তারপরে আমার ওখানে ভালো পারফরমেন্স হয়েছিল, আমরা ফাইনাল চ্যাম্পিয়নও হয়েছিলাম ওই বছর। তো ওখান থেকে উক্কাদার সঙ্গে চেনা জানা হয়েছিল। ওটাই আমার ফার্স্ট টুর্নামেন্ট ছিল।
আর খুব নার্ভাসও ছিলাম সত্যি কথা বলতে। শিলিগুড়ির একটা বড়সড় টুর্নামেন্ট, 100 পয়েন্ট, ওই হ্যাঁ, ওই টাইমে সময় আমার এজ গ্রুপও ছিলাম ছোট, তো আমার জন্য বহুত বড় ব্যাপার ছিল। তারপরে নাইট ছিল ফাইনাল, নার্ভাসও ছিলাম, বাট ফাইনালি আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা মানে মেমোরেবল থাকবে আমার জন্য লাইফে। 100 পয়েন্টসের কথা বললে, 100 পয়েন্ট শিলিগুড়ির বুকে একটা বড় টুর্নামেন্ট, জুনিয়র লেভেলে বলতে গেলে উত্তরবঙ্গের লেদার বল ক্রিকেটে অনেক বড় টুর্নামেন্টের মধ্যে একটা। ইভেন এই টুর্নামেন্টে তুমি জানো যে ঝাড়খণ্ডের যে টিম এসেছিল সেখানে ঈশান কিষানও খেলে গিয়েছিল এই টুর্নামেন্ট থেকে। তখন থেকেই এই টুর্নামেন্টে আরো বড় নাম হয়। এত বড় টুর্নামেন্টে ফাইনাল জেতা অনেক বড় ব্যাপার। তো সেই সময় হয়তো, তখন তো নার্ভাস ছিল, ছোট ছিল, বাট হ্যাঁ, এখন যদি ফিরে তাকাও ওই দিনগুলোতে কেমন মনে হয়? মানে এগুলো তো মানে কি বলবো, গোল্ডেন পিরিয়ড যেটা বলে, মানে ওই ছোটবেলার টাইমে বাবা নিয়ে যেত প্র্যাকটিস করাতে, ওখানে যায় জাগরণীতে প্র্যাকটিস করতাম। ওখান থেকে তারপর উক্কাদা আমাকে আন্ডার 14 আম্বার রয়ও খেলালো। তো এগুলা মেমোরিজ, মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না। মানে খুব ভালো টাইমটা গেছিল আমার, খুব এনজয় করতাম ওই টাইমটা। আমার ফ্রেন্ড সার্কেলও খুব ভালো ছিল, ওখানে অনেক বন্ধু হয়েছিল। আম্বারয় ট্রফির কথা বললে, যারা শিলিগুড়িতে ক্রিকেটের সাথে জড়িত তারা আম্বার রয় সম্পর্কে জানে। আম্বার রয় সিএবির একটা জুনিয়র লেভেলে খুব একটা বড় টুর্নামেন্ট। এখন তুমি যখন খেলেছিলে তখন সেটা আন্ডার 14 ছিল, হ্যাঁ, বাট পরবর্তীতে গিয়ে এখন সেটা 16 এবং 16 হয়ে গেছে। 19 হয়ে গিয়েছে। এবং সেখান থেকেই ভালো পারফরমেন্স করলে কিন্তু হ্যাঁ, বেঙ্গলের বিভিন্ন জুনিয়র লেভেলের যে ক্যাম্পে সেখানে ডাক আছে। তো যখন তুমি আম্বার রয় খেলার সুযোগ পেয়েছিলে তখন তোমার কি মনে হয়েছিল? মানে তখন আমার ফার্স্ট কলকাতা যাওয়া হইলো ওই টাইমে। জাগরণী ক্লাবে আন্ডারে গেছিলাম আন্ডার 14 খেলতে। তো একদিক দিয়ে কলকাতা, মানে শিলিগুড়ি থেকে যায় কলকাতায় ঢোকা ফার্স্ট টাইম, মানে অনেক নার্ভাসও ফিল হচ্ছিল, মানে খুশিও ছিলাম আবার যে একটা এত বড় টুর্নামেন্ট খেলবো, কলকাতা যায়, মানে খুব প্রাউডও ফিল হচ্ছিল। খেললাম, ফার্স্ট ম্যাচ খেললাম, ভালো হলো, পারফরমেন্স ভালো হলো, টিমও জিতলো। মানে এটা একটা খুব সুন্দর মেমোরি ছিল আমার ফার্স্ট টাইম কলকাতা যাওয়ার। তুমি অনেক ছোট এজ থেকেই জুনিয়র ক্রিকেটেই কলকাতা যে জুনিয়র লিগ হতো সেগুলোও খেলেছিলে, সেখানে তুমি কিভাবে চান্স পেয়েছিলে? আমি এই যে আন্ডার 14 নাম্বার ওয়াই খেললাম, ওখানে গেছিলাম, তো ভালো পারফরমেন্স হয়েছিল, তো অনেকজন দেখেছিল। তো তারপর আমাকে আন্ডার 15 এর যে বেঙ্গল ক্যাম্প হয় ওখানে ট্রায়ালে ডেকেছিল, তো ওখানে ভালো বোলিং করেছিলাম নেটসে। তো ওখান থেকে 2-3 জন কোচ ছিল, ওনারও খুব ভালো লেগেছিল, তো উনি আমাকে বলছিল এই ক্লাবে খেলতে, তো আমাকে অফার করেছিল। তো আমি তখন যেটা বেটার ছিল ওই ক্লাবে খেললাম, সালকিয়া খেললাম, তারপরে গিয়ারে খেললাম। সেখান থেকে আমার ফার্স্ট কলকাতা ক্লাব খেলা স্টার্ট হলো। অল্প এজেই তুমি কলকাতা লিগ খেলেছো, সেকেন্ড ডিভিশন, এত অল্প বয়সে সেকেন্ড ডিভিশন লিগ খেলা খুবই বড় ব্যাপার। এখনো অনেক শিলিগুড়ি থেকে অনেক প্লেয়ার 18-19 বছরে বয়সেও অনেক প্রচেষ্টা করে কলকাতা লিগ খেলতে পারে না, বাট তুমি এত ছোট বয়সেই কলকাতা লিগ খেলেছিলে। কম্পিট করতে কিভাবে? দেখো, এখন শিলিগুড়ির থেকে যায় কলকাতা থাকা অনেক ডিফিকাল্ট ব্যাপার ছিল। ওই টাইমে আমি অনেক ছোট ছিলাম, বাবা যেত ছাড়তে, ওখানে থাকতো, আমাকে মানে নিয়ে আসা যাওয়া করতো। তারপরে মানে মেজর রোল, বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে ওই টাইমে, যখন নার্ভাস হতাম বাবা এসে বুঝাতো। আর ওখানকার কোচেস যে ছিল অনেক ভালো ছিল। আমার একটা স্যার ছিল আমার খুব মানে ফেভারিট বলতে, গৌতম সোম জুনিয়র, সবাই হয়তো চিনে যারা ক্রিকেট দেখে। তো উনি অনেক সাপোর্ট করতো আমাকে, মানে অনেক হেল্পও করতো ওই টাইমে। তো ওই জন্য আমার ওই টাইমে মানে প্রেশার অত ফিল হতো না, রিলিফই হয়ে যেত। সেখান থেকে তারপরে হচ্ছে তুমি আন্ডার 19 বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছো। বেঙ্গলের সিলেকশন তোমার কিভাবে হয়? বেঙ্গল সিলেকশনে মানে একটা তুমি যদি স্টেট টিমের যদি নক করতে পারো, আন্ডার 15 খেলেছিলাম ওই বছর। ট্রায়াল হলো, ম্যাচ ট্রায়াল হলো, ওখানে ভালো পারফরমেন্স করলাম। দেন আন্ডার 15 যেটা টুর্নামেন্ট হয় খড়গপুরে হয়েছিল, আইআইটি খড়গপুর, ওখানে খেললাম, ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো তারপর আমাদের ওখান থেকে ডাইরেক্ট 16-এ, আর যাদের এজ ক্রস হয়ে গেছে তাদেরকে ডাইরেক্ট 19-এ ডাকে। তো ওই বছর আমার 19-এ ট্রায়ালে হয়েছিল। তখন কোচ ছিল প্রণব নন্দী, যাকে কলকাতায় টুলটুল স্যার বলে সবাই চিনে। উনি তখন ট্রায়াল নিচ্ছিল, তো ওখানেও ভালো পারফরমেন্স হয়েছিল। ম্যাচ ট্রায়াল হলো, ম্যাচ ট্রায়ালে ভালো পারফরমেন্স করলাম, ওখান থেকে দেন আমার বেঙ্গল টিমে নাম আসলো। কোন ইয়ারে তুমি খেলেছিলে বেঙ্গল? আমি বেঙ্গল খেলেছিলাম 2017, 16-17 পিরিয়ডটা। কতগুলো ম্যাচ খেলেছিলে? সেই টাইমে আমি খেলেছিলাম 5টে ডেজ ম্যাচ, 3টে ওয়ানডে, আর T20 তো ছিল না।
19 লেভেলে নাই T20 হুম। এই দুটো। স্টেট লেভেলে কম্পিট করার অভিজ্ঞতা কেমন ছিল তোমার? না 19 লেভেল সবাই জানে যে স্টার্টিং লেভেল অফ ইন্ডিয়ান টিমে যাওয়ার। আজকাল তো জানে সবাই এই মানে এই এজ লেভেলে যদি কেউ পারফরমেন্স করে সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে যায় ওই জায়গাটায়। তো ওই টাইমে আমার মানে টাফ টাফ সিচুয়েশন ছিল, মানে ডাইরেক্ট 15 থেকে ডাইরেক্ট 19 স্টেট টিমে খেলার চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি। তো ভালো ভালো প্লেয়ার ছিল ওই টাইমে, অভিষেক শর্মা, প্রভ সিমরন, অনমোল প্রীত কর, তারপরে আরো নামি দামি প্লেয়ার ছিল, এখন ইন্ডিয়া খেলছে বা আইপিএল খেলছে। তো ওভারঅল মানে ভালোই ছিল ওই টাইম, আমার পারফরমেন্সও ভালো ছিল, ভালো বোলিং করেছিলাম, ব্যাটিংও করেছিলাম। তো ওভারঅল ভালোই মেমোরিজ ছিল আমার। কোন কোন স্টেটে তোমাদের ম্যাচ পড়েছিল বেঙ্গলের ওই সিজনে তুমি যে? ওই টাইমে মানে সিস্টেম ছিল যে এক সিজন হবে হোম ম্যাচেস, এক সিজন হবে অ্যাওয়ে ম্যাচেস। হোম ম্যাচেস মানে যত বাইরের টিম থাকবে ওরা আসবে আমাদের এখানে খেলে যাবে, আর অ্যাওয়ে ম্যাচেস মানে আমরা যাব বাইরে খেলতে। তো ওই সিজন ছিল আমাদের হোম, তো বাইরের টিম আসতো আমাদের এখানে খেলতে। আমাদের ভেন্যু ছিল কল্যাণী, ওখানে আমাদের লিগ ম্যাচেস হইলো, ওখানে ভালো পারফরমেন্স হলো, তারপরে আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম, ওখানে ভালো পারফরমেন্স হলো টিমের। তারপরে আমরা ওভারঅল ফাইনাল চ্যাম্পিয়ন হলাম ওই সিজনে আমরা, যেটা ফাইনাল হয়েছিল দিল্লিতে। আচ্ছা, তো নর্মালি শিলিগুড়ি ক্রিকেটে তুমি যদি ওই টাইমটাতেও দেখো, এখনো সেরকম টার্ফ ক্রিকেট কিন্তু শিলিগুড়িতে হয়নি, আর ওই সময় তো আরোই ছিল না, না, ম্যাটে খেলা হতো। কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট কি ছিল যে তুমি ছোটবেলার থেকে কলকাতা ক্রিকেটটা বেশি খেলতে, সেই হ্যাঁ, জন্য তোমার টার্ফে খেলার এক্সপিরিয়েন্স ছিল। বাট তারপরেও স্টেট লেভেলে পিচেস আলাদা হয়, হ্যাঁ। কন্ডিশন আলাদা হয়, গ্রাউন্ডস আলাদা হয়। হ্যাঁ, এই সব একটা বড় চ্যালেঞ্জ সেখানে পারফরমেন্স করা। এই চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে দেখতে? আমার মানে এই আমার দিক দিয়ে আমার মানে যারা শিলিগুড়িতে খেলে সবাই জানে এখানে ম্যাটে খেলা হয়, টার্ফ ছিল না ওই টাইমে। তো মানে প্রবলেম তো হয়তো, কলকাতা যাই খেলতাম, ওখানে মানে থেকে প্র্যাকটিস করতাম, ওখানে টার্ফ অ্যাভেলেবল ছিল, ওখানে প্র্যাকটিস করতাম, স্টেট টিমের মানে সঙ্গে থাকতাম, ওখানেও ভালো কোয়ালিটি টার্ফ ছিল। তো প্র্যাকটিস করে করে ওইটা হ্যাবিটেড হয়ে গেছে, তো সেই জন্য অত প্রবলেম আমি ফেস করিনি। আর জানো স্টেট টুর্নামেন্ট একটা স্টেট টুর্নামেন্ট মানে ভালো রিপ্রেজেন্ট, ভালো গ্রাউন্ডে খেলা হয়। তো ওখানে খেলে খেলে মানে হ্যাবিটেড হয়ে গেছে, তো জিনিসটা অত আমার জন্য প্রবলেম ক্রিয়েট হয়নি। স্টেট ম্যাচেসে আমাদের ন্যাশনাল সিলেক্টররা আসে, বড় যারা আম্পায়ার থাকে তারাও বিসিসিআই বোর্ড লেভেলে আম্পায়ার থাকে। তো ওরা সবসময় প্লেয়ারদের অবজার্ভ করে। তো যখন খেলার আগে তোমাদেরকে কি বলা হতো যে আজ এই সিলেক্টর আছে, এখানে এই ম্যাচে ভালো পারফর্ম করলে আগামীতে আরো ভালো জায়গায় খেলতে পারবে, এটা কি ম্যাচের আগে তোমাদের বলে দেওয়া হতো? না, আমাদের যে কোচ ছিল উনি এরম কিছু বলতো না যে আজকে সিলেক্টর আসবে, আজকে তোমাদের পারফরমেন্স করতে হবে, এরম কিছু ছিল না। আমাদের কোচ বলতো যে না, আজকে তোমাদের মানে এখানে যদি তোমরা ভালো খেলো তোমরা নেক্সট রঞ্জি ট্রফি খেলবা বা আন্ডার 19 খেলবা। তো এইসব ভাবে বলতো। আর সিলেক্টর তো অফকোর্স আসবেই, ভেঙ্কটেশ প্রসাদ আসছিল ওই টাইমে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে, ওই টাইমে এসেছিল। তো এরম কোনো আমাদের মানে গাইড করতো না যে সিলেক্টর আসবে ওই হিসাবে খেলো, এরম কিছু বলতো না, আমরা আমাদের ন্যাচারাল ক্রিকেট এনজয় করতাম। এরপরে যেটা জানতে চাইবো, 19-এ স্টেটকে রিপ্রেজেন্ট করার পরে রনিল দত্ত কোথায় ল্যাক করেছে যে সেখান থেকে সে রঞ্জি বা আন্ডার 23 টিমে বেঙ্গলে জায়গা করে নিতে পারেনি? একটা ভালো কোশ্চেন বললা। আমি এটা বলতে চাই, আমি ওই টাইমে আমার মানে সেমিফাইনাল সেমিফাইনাল আগের ম্যাচে আমি প্র্যাকটিস করছিলাম। তো ওই টাইমে আমি ইনজার্ড হয়ে গেছিলাম, আমার অ্যাঙ্কেল টুইস্ট হয়েছিল, যেটা ইনার ওয়্যার হয়, হুম। ইনার সাইডে আমার হয়েছিল। নর্মালি আউটার সাইডে হয়, তো আমার ইনার সাইডে হয়েছিল। তো ওখান থেকে আমি রেস্ট পাই, আমার মিনিমাম 3 মাস তো রিকভারি করতেই লাগলো। তো এই কারণে আমি ওখানে ল্যাক হয়ে গেছিলাম, তারপরে ফিটনেস করতে 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 তারপর লাস্টে রিকভারি হলাম, যে কারণে আমি ওই সিজনে কলকাতা লিগ খেলতে পারিনি। তো ওই দিক দিয়ে আমি আস্তে আস্তে ল্যাক হয়ে গেছিলাম জিনিসটা, তো চেষ্টা করছি, ওই টাইমে অনেক রিকভারি করছি, ট্রেনিং করছি। তো আস্তে 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 করে ওই মানে কারেন্ট ক্যাম্পে আবার আসলাম, আবার ওখানে ট্রায়াল রয়্যাল দিলাম, আবার সবকিছু করলাম। তো আমি স্কোয়াডে অবধিও ছিলাম, তো ওই কারণে আমার থেকে আমি যেখানে ল্যাক করে গেছিলাম, তো আমার রিপ্লেসে যে আসছিল ওই টাইমে ছিল কনিক শেঠ, ঈশান পোরেল, এখন যারা রঞ্জি ট্রফি হুম। খেলছে। তো স্বাভাবিক আমি যখন বের হয়ে যাব তো আমার জায়গায় অফকোর্স কেউ ঢুকবে। অবশ্যই।
তো এখন আমার তখন কিছু করার ছিল না, আমাকে ওয়েট করতে হতো, যখন ওরা সরবে তখন আমি চান্স পাবো। তুমি এত বড় একটা লেভেলে খেলে এসেছো, এত বড় বড় প্লেয়ারদের সাথে তোমার খেলার অভিজ্ঞতা রয়েছে, তারপরে এসে যখন তুমি শিলিগুড়ি ক্রিকেট খেলো, শিলিগুড়ি সুপার ডিভিশনে তুমি কন্টিনিউয়াসলি ভালো ক্লাবের হয়ে খেলে আসছো এত বছর ধরে, শিলিগুড়ি ক্রিকেট আর কলকাতা ক্রিকেটের মধ্যে তোমার কি কি ডিফারেন্স মনে হয়? শিলিগুড়ি ক্রিকেটাতে সবার আগে বলবো আমাদের উইকেট, আমাদের নিজে পার্সোনাল স্টেডিয়াম নাই না, পার্সোনাল গ্রাউন্ড আছে। কখনো উত্তরায়ণ, কখনো এনবিও, কখনো তরাই স্কুল মাঠ। তো সবার আগে তো একটা নিজের পার্সোনাল ক্রিকেটের জন্য একটা স্টেডিয়াম বা গ্রাউন্ড বলতে পারো, যেখানে পার্সোনাল থাকবে, প্লেয়াররা প্র্যাকটিস করবে, তখন না প্লেয়ার আগে যাবে। ওই জিনিসটা সবার আগে আমার মনে হয় এখানে সবথেকে বেশি মাত খাই যায় আমরা। আর এখনকার ক্রিকেট আগের ক্রিকেট থেকে অনেক বেটার আছে। এত সুন্দর টার্ফ আছে আমাদের এনবিউতে, তারপরে উত্তরায়ণে আমাদের লিগ হয়, ফার্স্ট ডিভিশন হুম। লিগ হয়। তো গ্রাউন্ডও বড় আছে। এখন একটু ইমপ্রুভ হয়েছে, আরো ইমপ্রুভ হওয়া দরকার, এটাই বলবো। যারা শিলিগুড়িতে বর্তমানে যারা ক্রিকেটার রয়েছে, তাদেরকে যদি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে হয়, তাদের জন্য কি প্রক্রিয়া থাকবে? তাদের স্টেপসগুলো কি কি হওয়া উচিত? দেখো এখন এখনকার যা ক্রিকেট হয়েছে, অনেক অপরচুনিটি হয়ে গেছে। এখন অনেক টুর্নামেন্ট হচ্ছে, আম্বারয় বলো, স্কুল খেলা বলো, মানে অনেক বিভিন্ন টুর্নামেন্ট স্টার্ট হয়েছে। তো এখন তাড়াতাড়ি হাইলাইট হয়ে যায় জিনিসটা, আগে যেটা ছিল না। সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না আগে। আগে পারফরমেন্স করলো, আস্তে 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 করে মানে স্টেপ বাই স্টেপ যেতে হতো। তো এখন প্লেয়ারদের জন্য অনেক ভালো অপরচুনিটিস আছে, যেখানে পারফরমেন্স করবে। কোথাও ভাবো দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করলো, তো সিএবির কানে ওটা চলে যায়, মানে হাইলাইট তাড়াতাড়ি হয় জিনিসটা। আগে ওরম ছিল না জিনিসটা। স্টেট খেলার জন্য সবার আগে তো তোমাকে ডিস্ট্রিক্ট বা আম্বারায় খেলতে হবে, ওখানে ভালো পারফরমেন্স করতে হবে। তারপরে স্টেট খেলতে গেলে মেন তোমাকে কলকাতা লিগ খেলতেই হবে। তুমি ডিস্ট্রিক্টে তুমি 100 মারো, 200 মারো, 300 মারো, কেউ দেখবে না। তুমি এটা নিজেও জানো, নিজেও নোটিস করেছো। মেন ওখানে কলকাতা ক্লাব খেলতে হবে, ওখানে পারফরমেন্স করো, তুমি এমনি সিএবিতে ডাক পাবে। আর আর নিশ্চয়ই খেলে নিবে। ওখানে যদি তুমি কলকাতা ক্লাবে যদি পারফরমেন্স করো, তোমাকে আরামসে তুমি স্টেট খেলে নিবা। তুমি একটা কথা বললে যে ডিস্ট্রিক্টে যদি আমি 100 200 300 যাই করে পারফরমেন্স করি, তাহলে নজরে পড়ে না। তো এই প্রশ্নটা তো প্লেয়ারদের মাথায় আসতে পারে, যদি ডিস্ট্রিক্ট ম্যাচে তো সিএবি কন্ডাক্ট করে, সিএবির আম্পায়ার থাকে, সিএবি সিলেক্টর থাকে, বাট তাও কেন ডিস্ট্রিক্ট ম্যাচের পারফরমেন্স সিএবিতে প্রেফারেন্স পায় না? কেন কি, সিএবির যেটা সব স্টেট টিমে হয়, সবার এক একটা মেন টুর্নামেন্ট হয়। যেমন তুমি ঝাড়খণ্ড ধরো, ওদের ওখানে ডিস্ট্রিক্ট ম্যাচেসটা খুব ভ্যালু করে। ওখানে যদি কেউ পারফরমেন্স করে ডাইরেক্ট স্টেট টিমে সিলেক্ট হয়। তো আমাদের বেঙ্গলেও সেম, আমাদের এখানে কলকাতা ক্রিকেটকে মেন ধরা হয়। ডিস্ট্রিক্ট ভ্যালু আছে, তুমি এক্সট্রা অর্ডিনারি যদি পারফরমেন্স করো তখনই সেই জিনিসটা হাইলাইট হয়। কিন্তু যদি তুমি কলকাতা ক্লাব ক্রিকেটের সিজনে তুমি বাবা 700 রান করলা, 500 রান করলা, 30টা উইকেট নিলা, তো ওই জিনিসটা বেশি হেল্পফুল হবে তোমার বেঙ্গল টিমে সেলেক্ট হওয়ার জন্য। এই কারণটা বললাম যে কলকাতা ক্লাব ক্রিকেটে পারফরমেন্স করলে তাড়াতাড়ি জিনিসটা হাইলাইট হয়। ওকে। তো বাট একটা জিনিস যেটা আছে, যে ক্লাব ক্রিকেট, কলকাতা যারা কলকাতার সাইডে যারা ক্রিকেটাররা আছে, ওদের কাছে কলকাতা ক্লাব ক্রিকেটে চান্স পাওয়াটা খুব ইজি। হ্যাঁ, কারণ ওরা ওখানে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে। ওদের ক্লাব যারা থাকে তারাই ক্লাব ক্রিকেটে রেজিস্টার থাকে, তো ওরা ওখানে কোনো ক্যাম্পে প্র্যাকটিস করলে অটোমেটিকলি ওরা সরাসরি সুযোগ সুযোগ পেয়ে পেয়ে যাচ্ছে। বাট সেখানে আমাদের শিলিগুড়ি বলো, কুচবিহার বলো, নর্থ বেঙ্গলের প্লেয়ারদের কাছে কিন্তু এটা খুব টাফ, কলকাতা ক্রিকেটে চান্স পাওয়াটা। এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? এটা তুমি ঠিক কথা বললা। মানে শিলিগুড়ির থেকে কলকাতা কি করে খেলবে, কি করে সুযোগটা পাবে। তো আমি বলবো আজকাল মানে অনেক টুর্নামেন্ট আছে, একটা সিম্পল ওয়ে আছে, যদি তুমি পারফরমেন্স করো, যেখানে তুমি চান্স পাচ্ছ ওখানে পারফরমেন্স করো, ওখান থেকে তুমি নিশ্চয়ই কোনো না কোনো ক্লাবে ডাকবেই ডাকবে। এখনকার হাইলাইট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জামানা। তুমি যদি ডিস্ট্রিক্টে যায় পারফরমেন্স করো, এখন আমাদের আন্ডার 15 শিলিগুড়ি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো ওখান থেকে অনেক প্লেয়ার নিশ্চয়ই ক্লাব ক্রিকেটে সুযোগ পাবে। কলকাতায় অনেকজন হাইলাইটে ওটা হয়েছে, আমিও দেখেছি, ভালো খেলেছে খুব। তো নিশ্চয়ই ওখান থেকে এখন সবাইকে ডাকবে। তো এখন ওরম প্রবলেম নাই যে সুযোগ পাবে না বা কিছু। অবশ্যই, কারণ আমরা রিসেন্টলি দেখেছি আন্ডার 15-এ যে
টিম চ্যাম্পিয়ন হলো, সেই টিমেরই সদস্য ছিল আকাশ তরফদার। হ্যাঁ, ও রিসেন্টলি বেঙ্গল জুনিয়র ক্রিকেটে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে। তো হ্যাঁ, সমস্যা আছে, কঠিন কঠিন কঠিনাই আছে, আছে, কিন্তু সুযোগও আছে সুযোগও আছে। প্লেয়ারদের কাছে। হ্যাঁ, যে এমন না যে বাধা থাকা সত্ত্বেও স্টেটকে শিলিগুড়ির ছেলেরা রিপ্রেজেন্ট করতে পারবে না, না, তার উদাহরণ আকাশ তরফদার দিয়েছে। দিয়েছে। ক্রিকেটে তোমার প্রোফাইলে আমরা তোমার ডিবিতে ডেস্টিনের সাথে তোমার হুম। ফটো দেখেছি। ডেস্টিনের সাথে কিভাবে তোমার সাক্ষাৎকার হয়? ডেল স্টেনের সঙ্গে আমার মানে যখন আইপিএল ছিল 2017-তে, ইন্ডিয়াতে ছিল, তখন ইডেনে দেখা হয়েছিল। তখন আমি নেট বলার ছিলাম। ওখানে অনেকগুলো টিম এসেছিল, আরসিবি ছিল, চেন্নাই ছিল, মুম্বাই ছিল, রাজস্থান ছিল। ওদের ওদের ক্যাম্পেও আমি বোলিং করেছিলাম। তো ওই টাইমে ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক কিছু আমাকে মানে হেল্পও হয়েছিল ওদের সঙ্গে থেকে, মানে লাইফে কি করে আগাতে হয় সেই জিনিসগুলো আমি শিখেছি। এখন যেমন আইপিএল যে টিমসরা রয়েছে তারা আলাদা করে নেট বলার্স বাই করে, বা তাদের ক্যাম্পে আলাদা করে নেট বলারদের চান্স দেয়। আগে কি সেই জিনিসটা ছিল না? আগেও ছিল, আগেও আমাদের যেমন তখন আমি স্টেটে খেলতাম, 19 হুম। ছিলাম। তো এই কারণে যারা স্টেট প্লেয়ার ছিল তারাই মানে তারাই ওখানে যাইতো, বল করতো। তো ওই টাইমে আমি ছিলাম, তারপরে আমারও কিছু বন্ধুরা ছিল, 19-এর ছিল, তারপর 23 সিনিয়রের ছিল, আমরা যাই বল করতাম ওখানে। আইপিএল প্লেয়ারদের যখন নেটসে বল করতে বা তাদের সাথে যখন প্র্যাকটিস করতে, তখন নিজের মনে তো ইচ্ছা হতো যে একসময় হুম। আমি আইপিএল খেলবো, সেই ইচ্ছা তো অবশ্যই জাগতো মনের মধ্যে। তাও তখন কই মনে হতো, মানে সব থেকে বেশি কোন টিমে খেলার জন্য ইচ্ছা হতো আইপিএলে? সব থেকে বেশি তো স্বাভাবিক আমার ফেভারিট হলো মহেন্দ্র সিং ধোনি। তো আমার একটা ইচ্ছা যে খেললে, যদি খেলি, মানে ইচ্ছা তো ছিল আইপিএল খেলার। চেন্নাই টিমে যদি খেলতে পেতাম, সুযোগ পেতাম, খুব ভালো লাগতো। আর এমনিও যে কোনো টিমে খেলা, ওই একটা এত ভালো টুর্নামেন্টে খেলা, স্বাভাবিক ইচ্ছা হবে যে কোনো টিমে খেললেই লাভ আছে, ভালো জিনিস শেখা যাবে, ভালো অ্যাটমসফিয়ারে থাকবো, ভালো ক্রিকেট হয় ওখানে। তো যদি খেলি আমি চাবো চেন্নাই টিমে খেলা, কেন কি আমার যে মানে আইডিয়াল, আমার গড বলতে গেলে মহেন্দ্র সিং ধোনি। আমি ওনাকে খুব ফলো করি, মানে আমার বলতে গেলে একদিক দিয়ে মানে ভগবান বলতে গেলে, ওনাকে খুব ফলো করি। তো আমি চাই চেন্নাই টিমে খেলার যদি সুযোগ পাই, খুব ভালো লাগবে। রিসেন্টলি লাস্ট 2-3 ইয়ার ধরে বেঙ্গল প্রো লিগ, হুম, প্রো টি20 লিগ শুরু হয়েছে। তো এই লিগে আমরা দেখি যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টিম, তুমি ছিলে, সোনু সিং ছিল, হুম, আহ, এরা তোমাদের সময় তোমরা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টিমকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করলে, হুম। ভালো পারফরমেন্স করলে। তারপরেও তোমাদের বেঙ্গল প্রো টি20 লিগে কোনো ড্রাফটে কোনো নাম আসলো না। ইভেন এমন না যে তোমরা কলকাতা ক্রিকেট খেলো না, তোমরা কন্টিনিউয়াসলি কলকাতা ক্রিকেট খেলছো, কলকাতা ক্রিকেটের পারফরমেন্স করে আসছো, তারপরেও তোমাদের প্রো লিগে ড্রাফটে নাম আসেনি। এটা নিয়ে কি বলতে চাও? এটা দেখো, তোমাকে আগেও বললাম যে ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে কোনো অত ভ্যালু দেয় না। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, সবাই ভালো করেছে, বাট ওখানে মেন দেখে তোমাদের কলকাতা ক্লাব ক্রিকেটই দেখে। ওখানে যারা ভালো পারফরমেন্স করে ওখান থেকেই ডাকে। আর সেই সিজন আমার কলকাতায় সেরকম ভালো পারফরমেন্স হয়নি, যেটা সত্যি বলতে। তো ওই জন্য হয়তো আমাকে ডাকেনি। তো এটা কোনো মানে ডিসহার্টেন হওয়ার জায়গা না। আরও পারফরমেন্স করব, নেক্সট টাইম 700 রান করব, 40টা উইকেট নিব, দেন ডাকবে। তো এটা ডিসহার্টেন হওয়ার কিছু নেই। নেক্সট আবার ওটা কন্টিনিউ চলবে। তো ট্রাই করব নেক্সট বছর আরও বেশি পারফরমেন্স করি, আরও ভালো রান করি, দেন ডাইরেক্টলি আমি ওখানে খেলতে পারি। তুমি জুনিয়র ক্রিকেটে যেমন বেঙ্গলকে রিপ্রেজেন্ট করলে, তারপরে বললে তুমি তোমার ইনজুরি হয়েছিল, তারপরে থেকে তোমার, তারপরে আর সেভাবে তোমার সুযোগ হয়ে ওঠেনি বেঙ্গল টিমে চান্স করে নেওয়ার, নিজের সুযোগ করে নেওয়ার। প্রায় 3-4 বছর এর একটা পিরিয়ড পার হয়ে গেছে, হুম। বাট এখনো কি তুমি সেই ইচ্ছেটা রাখো, সেই জেদটা রাখো বেঙ্গল টিমে সুযোগ করার? একদম, একদম। আমি দেখো, ওই লেভেলে খেলে আসার পরে সবারই ইচ্ছা করে যে না আবার ব্যাক করব। তো আমার ওই জিনিসটা আছে, জেদ আছে, আমি এখনো মানে ট্রাই করে যাচ্ছি কি ওই কি করে ওখানে যায়, যতটা পারবো হার্ডওয়ার্ক করছি, করব। ওখানে যতটা সম্ভব মানে নিজের এফর্ট দেওয়া দিই। তো হোপ এই বছর ভালো পারফরমেন্স হলে আমি আবার ব্যাক করব। একটা প্রশ্ন থাকবে আমার তোমার কাছে, মাঠে নামার আগে তোমার কি মানসিকতা থাকে? বড় ম্যাচেস খেলতে নামার আগে তোমার কি পরিকল্পনা থাকে?
মাঠে নামার আগে আমার মানে পার্সোনালি বলছি, আমার ইচ্ছা থাকে যে যেইভাবে হোক, বাই হুক বাই কুক আমাকে জিততে হবে ওই ম্যাচ। তো যতটা পারবো নিজে 100%, 200% যতটা পারবো নিজের এফোর্টস দিব, আর ওই ম্যাচটা চেষ্টা করবো জিতবই। এটাই আমার মানে মাইন্ডসেট থাকে ওই টাইমে। আর কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে না। কোনো সুপারস্টিশন ফলো করো? সুপারস্টিশিয়াস, হ্যাঁ, এক দুইটা জিনিস ফলো করি। কি কি? যেমন গ্রাউন্ডে ঢোকার আগে ডান পা রেখে যেতে হয়, বা বোলিং যখন করতে যাব, মানে ওখানে কিছু এক দুইটা জিনিস আছে যেটা মনে করি আমি। মানে আমি বজরংবলী খুব বড় ভক্ত, তো ওনাকে স্মরণ করে স্টার্ট করি যা করি। তো এইসব জিনিস আছে ছোট মোটো, এটা এটা প্রত্যেক সবারই প্লেয়ারেরই থাকে, থাকে, হ্যাঁ। হ্যাঁ। ক্রিকেট, একজন ক্রিকেটারের ফিটনেস এবং ডায়েট কিভাবে মেনটেন করা উচিত, বা কি কি ফলো করা উচিত তাদের ফিটনেস এবং ডায়েট ঠিক রাখতে? ক্রিকেট একটা এরম স্পোর্টস যেখানে তোমাকে 4 দিন খেলতে হবে। যদি টেস্ট খেলো তো ফিটনেস সবার আগে খুব ইম্পর্টেন্ট। ফিটনেস যদি থাকে তোমার পারফরমেন্স এমনি হবে। ক্রিকেটে ফিটনেস খুব ইম্পর্টেন্ট। তুমি দেখতে পারো আজকালকার আইকন রোল মডেল বিরাট কোহলিকে দেখতে পারো, কত ফিটনেস নিয়ে মানে ফিটনেস সবসময় ফিটনেস করতে থাকে। ফিটনেস করলে তোমার বডিতে এমনি অ্যাজিলিটি হয়ে যাবে। তোমার ফিটনেস থাকলে তুমি টায়ার্ডই হবে না, টায়ার্ড না হলে পারফরমেন্স এমনি হবে, যেটা সিম্পল প্রসেস। তো ফিটনেস খুব ইম্পর্টেন্ট। আর ডায়েট, খাওয়া দাওয়া মানে যতটা চেষ্টা করা উচিত বয়েল খাওয়ার, মানে হেলদি খাওয়ার, যেটা বডির জন্য হেল্পফুল হোক অ্যাজ এ স্পোর্টস পার্সনের জন্য। তো বেশি তেল মশলা খাওয়া উচিত না আমার যেটা মনে হয়। আর ফিটনেস তো করাই উচিত। লাস্ট কবে তুমি জাঙ্ক ফুড খেয়েছো? লাস্ট আমি গেছি 3-4 দিন আগে খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম। একটু মোমো লাভার আমিও, তো সেই জন্য মোমো খেয়েছি। তোমার প্রথম সেঞ্চুরি কার এগেনস্টে এবং কবে হয়েছিল? তো আমার ফার্স্ট সেঞ্চুরি হয়েছিল আন্ডার 16, যেটা সাব ডিভিশন টুর্নামেন্ট হতো সিএবি থ্রু থেকে। তখনই আমার ফার্স্ট সেঞ্চুরি হয়েছিল। তো টিমের নামটা আমার মনে নেই, বাট এটা মনে আছে যে তখনই আমার ফার্স্ট সেঞ্চুরি হয়েছিল। একটা মূল প্রশ্ন যেটা প্রত্যেক ক্রিকেটারকে আমি করি, পার্সোনাল লাইফ, পার্সোনাল লাইফ বলতে ক্রিকেটের বাইরে যে প্লেয়ারের ব্যক্তিগত জীবন থাকে, সেটা কতটা ইম্প্যাক্ট করে তার ক্রিকেট লাইফে? এটা ভালো কোশ্চেন করলে তুমি। পার্সোনাল লাইফে বহুত বহুত মেজর রোল থাকে ক্রিকেটের সঙ্গেও। কেন কি দেখো, তুমি বাইরে যেটা করছো, তোমার বডিতে যদি তুমি হার্ম করো, বা যেটা বলছি আজকালকার ছেলে মেয়েরা করে, বডির সঙ্গে টর্চার করে, অ্যালকোহল খায়, মানে অ্যালকোহল গেন করে, লেট নাইটস পার্টিস করে। তো এই জিনিসটা যদি তুমি লেট নাইট পার্টি করো, তো স্বাভাবিক ব্যাপার, রাতে 2টা 3টা বাজবে বাড়ি ফিরতে, তো সকালে তোমার উঠতে প্রবলেম হবে। বডিতে একটা ল্যাটিক ব্যাপার থাকবে। তো তোমার বডিটা তখন পারমিট করবে না যে তুমি যাও গ্রাউন্ডে খেলো, নিজে 100% দাও। তো এই দিক দিয়ে আমি বলি যে পার্সোনাল লাইফও মানে যতটা পারো কন্ট্রোলে রাখার, যাতে ক্রিকেটে কম এফেক্ট পড়ে। বর্তমানে আমরা রনিল দত্তকে অনেক বড় বড় টেনিস টুর্নামেন্টে দেখতে পাই। ডিউস ক্রিকেট থেকে টেনিস ক্রিকেটে কিভাবে আগমন ঘটে? মানে ডিউস থেকে টেনিসে গেলাম মানে তোমার, কেন কি দেখো ডিউস ক্রিকেটে 2-3টা টুর্নামেন্ট হয় সিজনে আমাদের শিলিগুড়িতে। তারপর আর এখানে কোনো খেলা থাকে না। তো ওই সিজনেও মানে আমার ফার্স্ট সিজন যখন টেনিস স্টার্ট করলাম, তখন আমি খেলছিলাম অ্যাচিভার বলে টিম ছিল। হুম। তো ওই টাইমে খেলা ছিল না শিলিগুড়িতে, ডিউস বন্ধ ছিল। তো ওই টাইমে আমি গেছিলাম, দেবরাজ দা আমাদের যে ছিল, উনি আমাকে চান্স দিচ্ছিল, বললো চ তুই বাড়িতে আছিস, চ খেলে আসি। তো গেছিলাম, বাতাসিতে টুর্নামেন্ট হয়েছিল, ওখানে খেললাম। তো ওখানে চ্যাম্পিয়নও হয়েছিলাম, যেটাতে আমি সেমিফাইনাল ম্যাচে আগেনস্ট চামুন্ডার, মানে 9 জন ছিল, ওনার বিরুদ্ধে আমি 100 করছিলাম, 100 করছিলাম, ওই ম্যাচটা জিতছিলাম। তো ওখান থেকে আমি হাইলাইটেড হয়েছিলাম টেনিস ক্রিকেটে। টেনিস ক্রিকেট নিয়ে একটা কথা, মেনলি যারা ডিউস ক্রিকেটে বেশি ফোকাস করে, অনেক কোচেস রয়েছে যারা প্লেয়ারদের বলে যে ডিউজে যদি ভালো পারফরমেন্স করতে হয় তাহলে টেনিস খেলাটা অ্যাভয়েড করা উচিত। এটা কি কতটা ঠিক এটা? আমার বলতে গেলে এটা ঠিকও বলে কোচেস, কেন কি দেখো ডিউজ হলো আলাদা একটা অ্যাপ্লিকেশন দরকার হয়, টেকনিক থাকে যে এইভাবে করতে হয়। আমার মনে হয় বোলিংয়ে ব্যাটিংয়ে একটু এফেক্ট হয়। কেন কি দেখো
টেনিসে তোমাকে অ্যাটাকিং করে খেলতে লাগে, আর ডিউজে একটু পেশেন্স রেখে খেলতে হয়, তো মাইন্ডসেটে অনেক প্রবলেম হয়, তারপর টেকনিকে প্রবলেম হয়, তো একটু এফেক্ট তো পড়বেই, স্বাভাবিক। আগে যেমন টেনিস ক্রিকেটে অনেকেই ছোট চোখে দেখতো, বলতো টেনিস ক্রিকেট খেলে কি হবে, হুম। হ্যাঁ, ঠিক কোনো লাভ নেই টেনিস খেলে। বাট এখন তুমি যদি দেখো লাস্ট 2-3 ইয়ার্সে এত টেনিস টুর্নামেন্ট হয়, হুম। প্লাস শুরু হয়েছে আইএসপিএল। হ্যাঁ। হ্যাঁ, তো এটা কত বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারের কাছে, যে না, এখন টেনিস ক্রিকেটে তোমার কিছু করার সুযোগ রয়েছে। আচ্ছা। এটাতে তুমি কি বলতে চাও? এটা টেনিস ক্রিকেট বা প্লেয়ার্সদের জন্য অনেক ভালো এখন অপরচুনিটিস। এখন মানে আইএসপিএল আছে, বিজিপিএল আছে, বড় বড় টুর্নামেন্টও হচ্ছে। তো এখন বলতে পারবে না কেউ যে টেনিস খেলে আগানো যাবে না। যেমন সাগর আলীকে সবাই চিনে, জগৎ সরকার, জন্টি সরকার, এদেরকে সবাই চিনে, এরা টেনিসের বড় বড় প্লেয়ার। তো টেনিস ক্রিকেট খারাপ না। টেনিস ক্রিকেট যদি খেলো, আমি এটা বলবো, যেটা খেলো, ডিউস খেলো বা টেনিস খেলো, পুরো ফোকাস দিয়ে, পুরো 100% দিয়ে খেলো, যে একটা জায়গায় যেতে পারো। এরম না জাস্ট গেলাম ক্যাজুয়ালি খেললাম টেনিস, বা ডিউজি খেললাম ক্যাজুয়ালি খেললাম, এটা খেলা উচিত না। খেললে 100% দাও, নিজের একটা এম রাখো যে এখানে খেলবো, সেই হিসাবে তুমি 100% দিয়ে নিজের গেমটা খেলো। ডিউস ক্রিকেট ও টেনিস ক্রিকেটকে তুমি একসাথে কিভাবে নিয়ে চলো? ডিউস ক্রিকেট, টেনিস ক্রিকেটকে আমি বেসিক্যালি প্র্যাকটিস করলে আমার মানে অনেক হেল্প হয়। কেন কি দেখো, প্র্যাকটিস করতে করতে ওই জিনিসটা হ্যাবিচুয়েট হয়ে যায়। তো প্র্যাকটিস করতে থাকি ওই জিনিসটা, তো সেজন্য আমার অত প্রবলেম হয় না। ফিটনেস করি, তারপর ট্রেনিং করি, প্রপার ডায়েট নিই, তো সেই কারণে আমার অত প্রবলেম হয় না। হ্যাঁ। তোমার মতো উত্তরবঙ্গে বর্তমানে সব থেকে বড় টেনিস টুর্নামেন্ট কোনটা? সব থেকে বড় টেনিস টুর্নামেন্ট তুমি বিধাননগরে যেটা হয়, বিধাননগরে 2 লাখের না 3 লাখের এক টুর্নামেন্ট হয়, ওটা বড় আছে। তারপর আমাদের 50 বলসের টুর্নামেন্ট হুম। হয়, ওটাও বড়। ভালো নামি দামি প্লেয়ার আসে খেলতে, এই বছর জন্টি সরকার আসছিল, তারপরে খোকন হালদার, অনেক আরো নামি দামি প্লেয়ার আসছিল। একদম ঠিক বলেছো। এই যে বড় টুর্নামেন্টগুলো, এই টুর্নামেন্টগুলো কত হেল্পফুল প্লেয়ারদের নাম করার জন্য? এইসব টুর্নামেন্ট অনেক হেল্পফুল প্লেয়ারের জন্য, যে আজকাল তো লাইভ স্ট্রিমিং হচ্ছে, তো দর্শকরা যারা মাঠে না যেতে পারে না, তারা মোবাইল থ্রু বা ইউটিউব থ্রু দেখে নেয়। তো এখানে যদি ভালো পারফরমেন্স করো, অনেক হাইলাইটেড হয় তাড়াতাড়ি, এটা বহুত হেল্পফুল। তুমি দুটো বড় টুর্নামেন্টের নাম মেনশন করলে, শুধু একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, 50 বলের টুর্নামেন্ট হচ্ছে তোমার 10 ওভারে, বাট 5 বলের ওভার হয় ওখানে। হ্যাঁ। আর বিধাননগর যে 20 ওভার। টুর্নামেন্ট হয় ওটা 20 ওভারের খেলা হয়। শুধু এই দুটো টুর্নামেন্ট না, লোকাল তুমি যদি টুর্নামেন্ট দেখো, স্পেশালি নর্থ বেঙ্গলে ম্যাক্সিমাম 20 ওভারের টুর্নামেন্ট হয়, 20-16, আর না হলে 8 ওভার 10 ওভারের 8 ওভার, দশ টুর্নামেন্ট ওভার হয়। হয়। তো সেই ক্ষেত্রে তোমার পছন্দের ফরম্যাট কোনটা? কত ওভারে খেলা টেনিস ক্রিকেটে তোমার বেশি পছন্দের? আমার বেসিক্যালি তোমার 10 ওভার বলো বা 16 বলো বা 20 বলো, এই খেলাটা একটু ভালো লাগে। কেন কি লং টাইম থাকতে হয় মাঠে, তো ওখানে পেশেন্সও চেক হয়, তারপর ফিটনেস লেভেলও চেক হয়, যে কে কতটা ফিটনেসে মানে আগায় আছে। তো এইসব জিনিস, এই জন্য আমার, এই কারণেই আমার লং টাইমের যেটা খেলা হয়, 16 বা 10 ওভার বলো বা 20 ওভার বলো, তো এই দিক দিয়ে আমার এই এই ফরম্যাটটা বেশি ভালো লাগে। টেনিস টুর্নামেন্টগুলোতে যে জিনিসটা আমি বললাম এখনই, যে কোথাও 8 ওভার তো কোথাও 20 ওভার, তো যারা টেনিস ক্রিকেটে ফোকাস করে, তাদের কাছে এটা কতটা চ্যালেঞ্জিং যে এক এক সময় এক এক রকমের ফরম্যাট খেলা? হ্যাঁ, এটা তো চ্যালেঞ্জিং একটা। কালকে যদি ভাবো 20 ওভারে খেলে আসলাম, আজকে খেলতে হবে 8 ওভারে খেলা। তো টোটালি মাইন্ডসেটের উপরে কিভাবে খেলবো জিনিসটাকে। তো জাস্ট একটা মাইন্ডসেট, মাইন্ডসেট এখানে ম্যাটার করে, যে কিভাবে খেলবো, মানে গেম প্ল্যানিং করতে হয়, কিভাবে ওই মানে ওই ডেটা কিভাবে অ্যাভেল করব আমি। টোটালি মাইন্ডসেটেরই বলতে পারো খেলা। একটা জিনিস যেটা রয়েছে টেনিস ক্রিকেটে, আমি পার্টিকুলার টেনিস ক্রিকেট বলছি না, টেনিস বলো, টিউস বলো, অ্যাজ এ প্লেয়ার হুম। তোমাকে ট্রাভেলস বহুত করতে হয়। হ্যাঁ। যে কোনো প্লেয়ারকে, যে ভালো লেভেলে খেললে বহুত ট্রাভেল করতে হয়। তো কতটা কঠিন হয় ট্রাভেল করে মাঠে পারফরমেন্স করা? এটা তো অনেক
যারা টেনিস খেলে ওরা জানে যে অনেক ট্রাভেল করে এখানে, মানে 1-2 ঘন্টা গাড়ি চালায় যা ওয়ার্ম আপ করে খেলা মানে অনেক ডিফিকাল্ট হয়। আগে আমার স্টার্টিং অফ দ্য আমার কেরিয়ারে, টেনিসের কেরিয়ারে তো অনেক প্রবলেম হইতো, ফেস হইতো, টায়ার্ড হয়ে যেতাম। তো ওই জিনিসটা আস্তে 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 করতে করতে এখন সেই জিনিসটা মানে অতটা ফিল হয় না, যে টায়ার্ডনেস যেটা বলো ওই ওই জিনিসটা অতটা ফিল হয় না। তো যেটা মানে ব্যাগে জল টল নিয়ে যাওয়া, ফ্রুটস নিয়ে যাওয়া, তো এইসব জিনিস অ্যাভেল করলে তো অতটা টায়ার্ডনেস চলে যায়। নর্থ বেঙ্গলের একটি অন্যতম বড় দল ব্রিগেড চামুন্ডা। হুম। আমরা রিসেন্টলি তোমাকে ব্রিগেড চামুন্ডার হয়ে খেলতে দেখছি। তো ব্রিগেড চামুন্ডা দলে তুমি কিভাবে সুযোগ পেলে? আহ, ব্রিগেড চামুন্ডা নো ডাউট শিলিগুড়ির একটা বড়সড় টিম, নর্থ বেঙ্গলের বড়সড় টিম। তো ওখানে আমি সুযোগ পেয়েছি, নন্দুদা আমাকে ডেকেছে, মানে আমি মানে কেরিয়ার, টেনিস কেরিয়ারে অনেক পারফরমেন্স করে আসছি, তো হাইলাইটেডও হয়েছি, তো সেই কারণে হয়তো নন্দুদার চোখে পড়েছে। তো নন্দুদা আমাকে ডেকেছে। আমার ফার্স্ট খেলা হলো এমপি কাপে, নন্দুদার টিমে খেলেছি। নন্দুদা আমাকে সুযোগ দিয়েছে, তো ওখানে খেলেছি। ফার্স্ট ম্যাচে 60 আই থিঙ্ক এরকম কিছু রানও করেছি। তো এটাই আমার ফার্স্ট ম্যাচ ছিল ব্রিগেড চামুন্ডা টিমে। এত বড় একটা টিমে খেলার অভিজ্ঞতা কিরকম? নো ডাউট, টিম আমার হয়তো ফার্স্ট টাইম আমি ব্রিগেড চামুন্ডা খেলছি, বাট যারা আদার প্লেয়াররা ছিল ওদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। ঋষি, চন্দন, বিষ্ণু, বিশাল এরাদের সঙ্গে খুব ক্লোজও। তো সেরকম কোনো একটা আমার প্রেসার ছিল না, বা ফার্স্ট টাইম খেলছি নন্দুদার টিমে, এটা আলাদা। বাস ড্রেস ড্রেস বলতে পারো আলাদা ছিল, বাকি কোনো এক্সট্রা প্রেসার ছিল না আমার। আহ, বর্তমানে যেহেতু তুমি টেনিস ক্রিকেটে আছো, টেনিস ক্রিকেটের একটা বড় নাম সোশ্যাল মিডিয়ায় খুব চর্চিত সাগর আলী। সাগর আলী, তুমি যে সিজন বেঙ্গল স্টেট খেললে সেই সিজনই সাগর আলী বা তার আগের সিজনে সাগর আলী হয়তো খেলেছিল। হ্যাঁ, তো সাগর আলীর সাথে তোমার আগের থেকেই পরিচয়। হ্যাঁ। সাগর আলী বেসিক্যালি ওর আসল নাম হলো সैफ আলী। ও আন্ডার 16 বেঙ্গল খেলা প্লেয়ার, ভালো প্লেয়ার ছিল। তো জানি না ওর পার্সোনাল লাইফে কি হয়েছে, ও টেনিস ক্রিকেটে আসছে। বাট হ্যাঁ, আমি আগের থেকে ওর সঙ্গে চিনতাম, ওর সঙ্গে একই রুম শেয়ারে ছিলাম আমরা, সিএবিতে থাকতাম, ডরমেটরি ছিল। তো ওরাও থাকতো ওখানে, আমি 2-3 বছরের জুনিয়র ছিলাম ওদের থেকে। তো ও থাকতো, অর্কদীপ ছিল শিলিগুড়ির। ওরা একসঙ্গে আমাদের চেনা জানা বন্ধুত্বই ছিল, ভালোই ছিলাম ওই টাইমটা। তুমি টেনিস ক্রিকেটে জন্টি সরকারের সাথে খেলেছো, হ্যাঁ, তার সাথে খেলার অভিজ্ঞতা কেমন তোমার? জন্টিদা, মানে জন্টিদা আলাদা লেভেলেরই মানুষ, মানে খুব পজিটিভ মানুষ। আর আমার জন্টিদা একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, জন্টিদা যেটা মানে কোনোই খেলা হোক হারতে চায় না। মানে যেইভাবে হোক উনি চায় জিতবো, এই ম্যাচটা জিতবোই তো জিতবো। তো এই জিনিসটা আমি মানে লাইভ যখন ছিলাম, জন্টিদা মেন্টালিটি মানে আর ফিটনেস দেখে তো অবাক। 40+ আই থিঙ্ক এখন এজ হবে। আর ওই এজেও মানে এতটা এফার্ট, সিরিয়াসলি মানে খুব মানে মানে কি বলে, মোটিভেট করে জিনিসটা। তো আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, জন্টিদার সঙ্গে খেলছি, অঙ্কুর সিং এর সঙ্গে খেলছি। এরা খুব মানে পজিটিভ মানুষ, এদের মধ্যে নেগেটিভিটি সেরম নাই। খুব পজিটিভ করে, সাপোর্ট করে, মানে আপকামিং প্লেয়ার যারা থাকে ওদেরকে খুব মোটিভেট করে, সাপোর্ট করে। তো এই জিনিসটা খুব ভালো লাগে এদের আমার। শিলিগুড়ি থেকে প্লেয়াররা যাতে উঠে আসে, প্লেয়াররা বড় লেভেলে খেলতে পারে, তার জন্য তুমি শিলিগুড়ি ক্রিকেটে কি কি উন্নতি দেখতে চাও? সবার আগে যেটা আগেও বলছিলাম, যে আমাদের শিলিগুড়ি যদি ক্রিকেট আগাতে মানে আগাতে যদি চায়, তাহলে সবার আগে তো একটা নিজের পার্সোনাল গ্রাউন্ড দরকার, যেখানে ক্রিকেট প্র্যাকটিস হবে। যেমন আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ছিলাম, যেখানে রঞ্জি ট্রফি ম্যাচেস হয়েছে, তারপরে ওই স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়াম করে দেওয়া হয়, যেখানে ক্রিকেট এখন গুনে চুনে একটাই টুর্নামেন্ট হয়, মিনি আইপিএল বলে, যেটা সবাই জানে। ওখানে ওখানে মানে একটা নিয়ম করে দেওয়া উচিত, বা 3-4টা প্লেয়ার মাস্ট খেলতে হবে। তাতে কি হবে, শিলিগুড়ি যারা নর্মাল ক্রিকেটাররা আছে, যারা আপকামিং ক্রিকেটার, তারা ওই ভালো প্লেয়ারদের সঙ্গে খেলবে, এত ভালো টুর্নামেন্টে খেলবে। তো ওরাও মানে অনেক মেন্টালিটি হোক বা ফিজিক্যাল হোক অনেক হেল্পফুলও হবে। আর শিলিগুড়ি ক্রিকেট টোটালি সবাই জানে ম্যাটে বেশি খেলা হয়, তো আমার মনে হয় না ম্যাটে খেলে বেশি হেল্পফুল হবে। আপার লেভেল ক্রিকেট ওখানে টার্ফে হয়, ভালো টার্ফে খেলা হয়। ম্যাটে বল কুইক আসে, টার্ফে একটু থেমে আসে, টার্ন হয় বড়। তো আমার মনে হয় যতটা টার্ফে খেললে অতটা বেশি লাভ হবে। তাহলে তোমাকে
যখনই তুমি কোনো আদার্স টিমের হয়ে খেলো, তখনই তোমার সাথে আরেকটা প্লেয়ার, মানে ধরো কোনো বাইরের টিম তোমাকে ডেকেছে বা হ্যাঁ। 2-3টো প্লেয়ার লাগলে, তুমি দুটো প্লেয়ারকে একসাথে সবসময় দেখা যায়। সেটা হচ্ছে এক তো সন্দীপ দা, লম্বু, আর তোমাকে দুজনকে একসাথে খুব দেখা যায়। তো সন্দীপ দার সাথে তোমার কোনো এক্সপিরিয়েন্স, খুব ভালো বন্ধু হবে হয়তো তোমার, হ্যাঁ, তার সাথে কোনো এক্সপিরিয়েন্স থাকলে একটু দর্শকদের সাথে যদি শেয়ার করো। না, সন্দীপ দার সঙ্গে আমি ফার্স্ট টাইম ওই অ্যাচিভারে খেলছিলাম। তো সন্দীপ দা আমার তখন মানে বলতে গেলে খুব ভালো লাগতো, মানে ফলো করতাম সন্দীপ দার রিভার্স শট বলো, তারপরে মানে যত শটস মারে আমার খুব ভালো লাগতো তখন, এখনো ভালো লাগে। তো সন্দীপ দার সঙ্গে খেলে খেলে মানে অ্যাচিভারে অনেক ম্যাচ খেলেছি, তো ওখান থেকে রিলেশনটা স্টার্ট হয়। আর এখনো মানে এখনো দাদা কাম ফ্রেন্ড বলতে পারো। তো যেখানে যায় সন্দীপ দার সঙ্গে যায়, সন্দীপ দাকে অনেক জায়গা চেনে, তো ওই থ্রু থেকে যাই, খেলি, এনজয় করি, তো ওই দিক দিয়ে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। মাঠের মধ্যে অনেকবার দেখেছি, কোনো কিছুই যখনই হবে, কোনো টাফ সিচুয়েশন আসবে, সন্দীপদার মানে বোলিং বলো বা ব্যাটিং বলো, যখনই কোনো টাফ সিচুয়েশন আসবে, সন্দীপদা সবসময় তোমার দিকে তাকায়, খুব ভরসা করে তোমার হুম। উপর সন্দীপদা। এটা আমার ভালো লাগে, সন্দীপ দা আমার উপরে ট্রাস্ট করে। দেখো আমি সবাই জানে যে যখনই গ্রাউন্ডে খেলতে যাই আমি যতটা পারফরমেন্স একটা আলাদা জায়গা থাকে, কিন্তু আমি যতটা পারবো নিজে 100% এফোর্ট দিব। তো সেই জিনিসটা সন্দীপ দা ভালো করে জানে। তো সন্দীপ দা ওই কারণে হয়তো জানে যে যতটা পারবে এই করতে পারবে, এই কারণে হয়তো ট্রাস্ট আছে তো আমার উপরে, ওই জন্য যায়, বিশ্বাসটা আছে সন্দীপ দা আমার উপরে। তো আমাদের পডকাস্টের এখন আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। হুম। একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে তোমার সাথে, আচ্ছা 10টা কোশ্চেন, 10টা অ্যান্সার আচ্ছা তোমার সম্বন্ধে আচ্ছা। জানতে যাবে। তো প্রথম প্রশ্ন, তোমার ফেভারিট ফুড কি? ফেভারিট ফুড বিরিয়ানি, আমার বিরিয়ানি খুব ভালো লাগে খেতে। ফেভারিট সং? ফেভারিট সং হলো রাঞ্জনা, এখন যে নতুন এসেছে। ফেভারিট ব্যাটসম্যান? ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি আছে, স্টিভ স্মিথ আছে। ফেভারিট বলার? ফেভারিট বলার আমার হলো ডেল স্টেন। ফেভারিট গ্রাউন্ড? ইডেন গার্ডেন্স। ফেভারিট টুর্নামেন্ট? ফেভারিট টুর্নামেন্ট টেনিসে या ड्यूसे, যেটা। মিনি আইপিএল। ফেভারিট ফরম্যাট? ফেভারিট ফরম্যাট এখন তো টি20 আমার বেশি ভালো লাগে। বল করতে তোমার সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? ডিউস ক্রিকেটে আমার, যেমন কলকাতা ক্লাব ক্রিকেট খেলেছিলাম তখন আমার মনোজ তিওয়ারি ছিল, সুদীপ ভরামে ছিল। এদেরকে বোলিং করতে একটু প্রবলেম হয়, কেন কি ওদের কাছে জানো ওরা ওই লেভেলে খেলা প্লেয়ার, ওদের কাছে একটা বলের জন্য 2-3টা শটস থাকে, তো ওদের কাছে বল করাটা খুব টাফ। আর টেনিসে তুমি ইয়ে জন্টিদা আছে, খোকন হালদার আছে, এদেরকে চিনো, এরা কি ফর্মে আছে, তো এদের কাছে বল করতে একটু কঠিন ফিল হয়। ব্যাটসম্যান কোন বোলারকে ফেস করা তোমার কাছে অনেক চ্যালেঞ্জিং? ডিউজে সেরম ফিল হয়নি। টেনিসে ডাকুকে খেলতে একটু প্রবলেম হয়, কেন কি ও মিস্ট্রি বলার। তারপরে অপুদা আছে, যে খুব ভালো বলার, এত বছর থেকে খেলে আসছে, তো এই যে দুইজনকে একটু প্রবলেম হয়, চ্যালেঞ্জ ফিল হয়। একটা প্রশ্ন থাকবে তোমার কাছে, যেহেতু তুমি ডিউজ আর টেনিস দুটোই খেলেছো, ডিউজ ক্রিকেটে আমরা কিন্তু প্লেয়ারদের খুব ডিসিপ্লিন দেখি, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, আম্পায়ারের সাথে কোনো ঝামেলা করে না। বাট যখনই আমরা টেনিস ক্রিকেটে চলে আসি, ব্যাপারটা ঠিক উল্টে যায়। হ্যাঁ দেখো, ডিউজ ডিউজ খেলা একটা পুরো জেন্টলম্যান ক্রিকেট। ওখানে রুলস রেগুলেশন থাকে, তারপরে তোমার অনেক মানে রুলস থাকে, যেটা ব্রেক করলে পেনাল্টি হয়, ফাইন হয়। তো সেই কারণে ডিউজে অনেক মানে ডিসিপ্লিনে থাকে খেলাটা। তো এখানে টেনিসে সেরকম কোনো ভয় নেই, না রুলস আছে না রেগুলেশন আছে, তো প্লেয়ার মানে যা তা করতে পারে। তো আমার মনে হয় ক্রিকেট তো ক্রিকেট হয়, দুই দিকে ডিসিপ্লিন রাখাটা দরকার। তো আমি চেষ্টা করি আমার দিক দিয়ে যে দুদিকে সেম থাকি, আম্পায়ারের সঙ্গে কোনো মিসবিহেভ না হোক। একদম। আরেকটা জিনিস যেটা টেনিস ক্রিকেট নিয়ে তোমার মতামত জানতে চাইবো, হুম। টাইম লিমিট হুম। ইনিংস। আমরা জানি ডিউজ ক্রিকেটে টাইম লিমিট থাকে, হ্যাঁ। বাট টেনিস ক্রিকেটে বোলিং এর কোনো টাইম লিমিট থাকে না। না, ইনিংস যখন খুশি শেষ হতে যায়। তো কোথাও কি তোমার মনে হয়েছে যে না, যে টেনিস ক্রিকেটে, কারণ আমরা ম্যাক্সিমামই দেখি যে একটা ইনিংস শেষ হতে কিন্তু প্রচুর টাইম লাগায় প্লেয়াররা, হ্যাঁ। খুব টাইম নষ্ট করে। তো টেনিস ক্রিকেটে যদি যারা টুর্নামেন্ট অর্গানাইজ করে তারা যদি প্রত্যেকটা টিমের কাছে যদি নিয়ম রাখে যে
ডিউস ক্রিকেটের মতন হুম। টেনিস ক্রিকেটেও তোমাকে ইনিংস টাইমের মধ্যে শেষ করতে শেষ হবে। করতে হবে। তো এটা কি একটা ভালো উদ্যোগ হয়ে দাঁড়াতে পারে টেনিস ক্রিকেটকে ডিসিপ্লিনে আনার? হ্যাঁ, একটা ভালো, এটাই তো আমি চাই যে হ্যাঁ করা উচিত। কেন কি দেখো, একটা ডিসিপ্লিনে যদি খেলা হয় ওই টুর্নামেন্টটা অনেক সাকসেসফুলও হবে। টাইম লিমিটে করা সবকিছু, তো এই জিনিসটা অনেক প্লেয়ারদের জন্য খুব ভালো হবে। তো আমি চাই এটা হলে আরো ভালো হবে। একটা প্রশ্ন যা ক্রিকেটে আসতে চায় তাদের মাথায় সবসময় থাকে, তারা যারা প্রতিষ্ঠিত প্লেয়ার থাকে তাদের হুম। কাছ থেকে জানতে চায় যে ক্রিকেটে টেনিস হোক বা ডিউস আর্নিং কিরকম হতে পারে। অ্যানুয়ালি আমি বলি অ্যানুয়ালি যদি তুমি মানে আমার যেটা টেনিস আর ডিউস মিলে অ্যাপ্রক্স 8 to 9 lakhs হয়ে যায় আই থিঙ্ক। যদি সিজন ভালো যায় তাহলে 10-11 হতে পারে। তো ক্রিকেটে এখন আর্নিং আছে, যদি প্লেয়ার যদি ভালো হয় সে এখন টেনিস বলো বা ডিউস বলো ভালো টাকা ইনকাম করতে পারে। 8 থেকে 10 লাখ তুমি বললে একটা প্লেয়ার ইনকাম করতে পারে, বাট স্টার্টিংই তো কারো পক্ষে এত টাকা না, কামানো পক্ষে সম্ভব না। না। তো যারা এই অ্যামাউন্টটা কামাতে চায় বা যারা ক্রিকেটে ফোকাস করতে চায় এবং ভালো আর্নিং করতে চায় তাদের ক্ষেত্রে তাদেরকে তুমি কি উপদেশ দিতে চাও? আমি তো বলবো যারা জুনিয়র ক্রিকেটার্স এখন টাকার পিছনে যেতে না, আগে নিজে মানে নিজের যেটা প্যাশন আছে, যেটা ক্রিকেট আছে, যেটা খেলছো ওটার উপরে মন দাও। টাকা পরে আসবে তোমার কাছে। তুমি যদি এখন ভালো করে খেলো, ভালো জায়গায় খেলো, তখন দেখবা লাস্টে যখন তুমি হাইলাইটেড হয়ে গেছো মার্কেটে, তখন দেখবা তোমাকে সবাই টাকা দিয়ে কিনতে চাবে। তখন তোমার যেটা ভালো মনে হবে, যেখানে ভালো ক্লাব পাবা সেখানে খেলো টাকা দিয়ে, তখন টাকা তোমার পিছনে দৌড়াবে। আমি এটাই বলতে চাই। একটা প্রশ্ন যেটা জানতে চাইবো যে তোমার লাইফে এখনো অবধি যতদিন ধরে ক্রিকেট খেলেছো একদিনে হ্যাঁ, হাইয়েস্ট আর্নিং তোমার কত হয়েছে ক্রিকেট খেলে? ম্যাচ ফি একদিনে হাইয়েস্ট কত পেয়েছো? একদিনে 12,000 টাকা। তোমার highest? হ্যাঁ, যারা জুনিয়র ক্রিকেটার আছে বা ক্রিকেটে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বার্তা যদি তুমি দিতে চাও। যারা জুনিয়র ক্রিকেটার্স, যারা এখন খেলছে স্টার্টিং করেছে, আমি এটাই বলবো যে প্রপার ডিসিপ্লিনে আর যেটা প্র্যাকটিস করবে পুরো এফার্ট দিয়ে করবে, 100% দিয়ে করবে। যতটা ভালো প্র্যাকটিস হবে ততটা গ্রাউন্ডে তোমার হেল্প পাবে। যখনই প্র্যাকটিস করবে ক্যাজুয়াল করবে না, যতটা ইচ্ছা হবে অতটাই করবে। টায়ার্ডনেস ফাঁকি এসব মারবে না, আমি এটাই বলবো। অনেক অনেক ধন্যবাদ নয়নদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো লাগলো তোমার এই ক্রিকেট জার্নি অবশ্যই ইয়ংস্টারদের অনেক অনুপ্রেরণা দেবে, অনেক কিছুই শিখতে পারবে তোমাদের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ। এসে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগছিল, আমি ওয়েট করছিলাম কবে এই দিনটা আসবে। আর সুবল আছে, অপূর্ব আছে, অনেক ভালো এরা ছেলে, সবসময় ক্রিকেটের সঙ্গে জড়িত থাকে। আমার এদেরকে দেখে খুব ভালো ফিল হয় যে না, এরা সবসময় ক্রিকেট নিয়ে চলে, খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দর্শকদের আমাদের সাথে জুড়ে থাকার জন্য। যদি আপনাদের এই এপিসোডটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই এসডি স্পোর্টস লাইভকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা ডনিলকে ভালোবাসেন, ডনিলকে সাপোর্ট করেন, অবশ্যই তারা ডনিলের পাশে থাকবেন, তার ভালো সময় খারাপ সময় তাকে সাপোর্ট করবেন। এবং আশা রাখবো আপনারাও আশা করবেন এবং ভালো স্টেজে নিজের ক্রিকেটকে নিয়ে যেতে পারে এবং আমরা তাকে অবশ্যই একটা ভালো জায়গায় দেখতে পারি। অনেক অনেক ধন্যবাদ।